গবেষণা শব্দটি কোন ধরনের উদাহরণ? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটা? আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম হোসেন আজকে আপনাদের সাথে আছি বিগত সালের 11 থেকে 20তম গ্রেডের অন্তর্ভুক্ত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ক্লাসে। আপনারা জানেন যে 11 থেকে 20তম গ্রেডে চাকরি পরীক্ষার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে যে রিপিট হওয়া, প্রশ্ন সবসময় রিপিট হয়। এবং আমরা জানি 11 থেকে 20তম গ্রেডের চাকরির যে পরীক্ষাগুলো হয় সচরাচর, এই পরীক্ষাগুলোতে অন্ততপক্ষে সর্বনিম্ন হলেও 80% প্রশ্ন রিপিট হবে। কোনো কোনো পরীক্ষায় শতভাগ রিপিট হয়, কোনো কোনো পরীক্ষায় দেখা যায় 95% রিপিট হয়, কোনো কোনো পরীক্ষায় 90%, 85% বিভিন্ন হতে পারে। তবে সাধারণত 80% প্রশ্নই রিপিটেড হয়। তো যার কারণে বিগত সালের প্রশ্নগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সমাধান করা। আর এর মধ্যে খাদ্য অধিদপ্তর হচ্ছে তার মধ্যে একটা অন্যতম একটা 11 থেকে 20তম গ্রেডের চাকরির একটা সেক্টর যেখানে ব্যাপক নিয়োগ হয়ে থাকে। তো এই খাদ্য অধিদপ্তরে বিগত সালে যে প্রশ্নগুলো আছে, এই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়ে গেছে, এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আপনাদের সমাধান করাটা অত্যন্ত জরুরি। শুধু প্রশ্নই না, এই প্রশ্নগুলোর সাথে যদি একটু ব্যাখ্যা করে যদি আপনারা আলোচনা করেন, তাহলে দেখা যায় কি যে ওই ব্যাখ্যা থেকেও কিন্তু কম বেশি আপনাদের প্রশ্ন আসতে পারে। তো এই জন্য আমরা এই আলোচনাগুলো আজকে করব। তো দেখা যাক, খাদ্য অধিদপ্তরে একটা পদ হচ্ছে, সেটা হচ্ছে সহকারী উপপরিদর্শক। খাদ্য অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক 29/11/2025 তারিখ অর্থাৎ নভেম্বরের 11 তারিখে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। তো সেই পরীক্ষা আসলে কেমন প্রশ্ন হয়েছিল বাংলা অংশে, সেই বাংলা অংশ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি। তো প্রত্যেকটা প্রশ্নের চেষ্টা করব যে ব্যাখ্যাগুলোর প্রয়োজন আছে ওই অনুযায়ী করার। তবে আপনারাও কিন্তু বাসায় যখন পড়াশোনা করবেন অবশ্যই প্রশ্নগুলোকে একটু ব্যাখ্যা করে পড়ার চেষ্টাটা করতে হবে। তো শুরুতেই যে প্রশ্নটি আছে বাংলা অংশে, আমরা যদি একটু দেখি, এই যে বাংলা অংশের যে প্রশ্নটি আছে সেটি হলো কি, জলোচ্ছ্বাস কার রচিত গ্রন্থ? খেয়াল করে দেখেন এই প্রশ্নটা একটু উত্তর একটু আপনারা একটু করার চেষ্টা করবেন। জলোচ্ছ্বাস কে লিখেছিলেন? বেগম সুফিয়া কামাল লিখেছিলেন কি না? তাই না? এছাড়াও দেখেন নীলিমা ইব্রাহিম, সেই না, সেই স্মৃতিমূলক 71-এর দিনগুলি, তারপর স্মৃতি কথা, বিভিন্ন ধরনের জাহানারা ইমাম, এরা তো কি সেই আমাদের বিশেষ করে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নারীদের যে অবদান আছে, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, তারপর হচ্ছে কি নীলিমা ইব্রাহিম, বেগম সুফিয়া কামাল, এছাড়াও সেলিনা হোসেন, এই নামগুলা কিন্তু উজ্জ্বল হয়ে কিন্তু আছে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তো এই জলোচ্ছ্বাসটা কার রচিত গ্রন্থ? আমি বলে দিই যে জলোচ্ছ্বাসটা 1972 সালে এটা প্রকাশিত হয় এবং এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এটা প্রকাশিত হয় এবং যিনি প্রকাশ করেছেন এটা ছিল তার প্রথম উপন্যাস। এই কবি সাহিত্যিক কে ছিলেন? তো তার নাম আমরা সবাই জানি। এটা ছিল 1972 সালে প্রকাশিত একটা উপন্যাস, যেটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বা মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা এখানে স্থান পেয়েছে। পাশাপাশি এটা ছিল তার জীবনের প্রথম উপন্যাস। তো সেই নারী কবির নাম হচ্ছে কি, সেলিনা হোসেন। সেলিনা হোসেন, যেখানে তিনি মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, তো এটা অবশ্যই আমাদের পড়তে হবে। এছাড়া দেখেন পরবর্তীতে দুর্নাম এবং দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ন ব্যবহার হয়নি কেন? দেখেন নত্যবিধান এবং সত্যবিধান ব্যবহারের যে নিয়মগুলো আছে, এর মধ্যে নত্যবিধান সত্যবিধান আমরা জানি এটা শুধু তৎসম বা অর্ধ তৎসমের মাঝে মাঝে হতে পারে, তবে তৎসম শব্দে বেশি প্রয়োগ হয়। তদ্ভব দেশি বিদেশি শব্দে এগুলো কিন্তু নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য নয়। তো এই নত্যবিধান সত্যবিধানের অন্যতম একটা নিয়ম হচ্ছে যে কোন কোন জায়গায় ব্যবহার হয় না, সেই নিয়ম তো আমরা অবশ্যই জানি। যে 1 নম্বর হচ্ছে বিদেশি শব্দে ব্যবহার হয় না। বিদেশি শব্দে অর্থাৎ হয় না, কি হয় না, ব্যবহার হয় না। আমরা যদি দেখি যে ব্যবহার হয় না, তো ব্যবহার হয় না কোথায় নত্যবিধানগুলো? সেটা হচ্ছে বিদেশি শব্দে কখনো হয় না। বিদেশি শব্দে নত্যবিধান সত্যবিধান ব্যবহার হয় না। যেমন দেখেন সাবান, দেখেন সাবান দন্ত হয়েছে। যদি বলি দারোয়ান, এই যে দেখেন দারোয়ান, তাই না? দেখেন বিদেশি শব্দে কখনো হচ্ছে না। এরপর যেমন দেখেন যে চিনি, হচ্ছে না, কিন্তু বিদেশি শব্দে কখনো দন্ত ন ব্যবহার মানে মূর্ধন্য ন হয় না। 2 নম্বর হচ্ছে বাংলা ক্রিয়াবাচক শব্দে, বাংলা ক্রিয়ায় কখনো কি হয় না, মূর্ধন্য ন হয় না। বাংলা ক্রিয়ায় কখনো মূর্ধন্য ন হয় না। যেমন আমরা যদি বলি যে হাসেন, একটু হাসেন দেখি। এরপর হচ্ছে এখন বসেন, হ্যাঁ। এরপর হলো কি যান। এরপর যদি আমরা বলে থাকি খান, এরপর দেখেন যে শুনেন। দেখেন এগুলোতে কি হচ্ছে না, নত্যবিধানের জন্য নত্যবিধান কিন্তু এগুলোতে প্রযোজ্য নয়। আর একটা বিষয় হচ্ছে দুর্নাম দুর্নিবার, এই দুটাতে কেন হয়নি, কারণটা কি? এটা কি তৎসম শব্দ বলে হয়নি? না, তৎসম শব্দ তো মূর্ধন্য স হয়, তো এটা তো এটা এই অপশন তো এমনিতেই বাদ চলে যায়। বিদেশি শব্দ বলে দুর্নাম দুর্নিবার তো বিদেশি শব্দ না।
এটাকে সমাসবদ্ধ পদ বলে, এটা হতে পারে। এটা কি দেশি শব্দ বলে, এটা কি দেশি শব্দ? এটা দেশি শব্দ না। তাহলে উত্তরটা কি হবে? দেশি শব্দ কিন্তু দেখে কি বোঝা যায়? দেশি শব্দগুলো কিন্তু আপনারা জানেন, গঞ্জ, কুড়ি, ডাগর, টোপর, চোঙ্গা, পেটে খেয়া, খড়কুলা, ডিঙ্গা, তাই না? তারপর হলো কি এই যে চাউল, চিংড়ি, তারপর যে ডাব, ঝিঙ্গা, এরপর হচ্ছে ঢেকি, ঝাড়, আর, বাদুর, খুকি, খাড়া, ওত, তারপর হচ্ছে পাঠা, চারা, এই শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। দুর্নিবার এবং এটা তো হতেই পারে না। তাহলে আমরা দেখি দুর্নাম শব্দটা কিভাবে গঠিত হয়েছে। দুর্নাম বলতে কি বোঝায়? এটার অর্থ কি? ব্যাস বাক্য কি? দুর্নাম। দুর্নাম, এই দূর মানে হচ্ছে খারাপ বা বদনাম, তাই না? খারাপ নাম, দুর্নাম, খারাপ নাম, এটাকে বলা হয় কি? দুর্নাম। এটা ব্যাস বাক্য হচ্ছে দুর্নাম। তো আমরা জানি আরেকটা জায়গায় নত্যবিধান খাটে না, সেটা হচ্ছে কি? সমাসের দ্বিতীয় পদে। এটা বলতে, তাহলে দেখেন সমাসের দ্বিতীয় পদে কি হয় না? নত্যবিধান সত্যবিধান খাটে না। যেমন অগ্রে থাকে যে নায়ক, এটাকে যদি আমরা সমাসবদ্ধ পদ যদি করে ফেলি তাহলে কি হয়ে যায়? অগ্রনায়ক। খেয়াল করে দেখেন, অগ্রনায়ক। তাহলে অগ্রে থাকে যে নায়ক, তাকে বলে অগ্রনায়ক। এই সমাসের দ্বিতীয় পদে কখনো মূর্ধন্য ন হয় না, দন্ত না হয়। এবার যেমন আমরা যদি বলি থাকি যে কলের গান, এটা হলো কি? অলুক অলুক তৎপুরুষ সমাস। কলের গান, কলের গান, কলের গান, কলের গান, এটা অলুক তৎপুরুষ। তো এখানে দেখেন যে কলের গান, এই যে এটা হলো পূর্বপদ, এটা পরপদ, অর্থাৎ দ্বিতীয় পদ। এই সমাসের দ্বিতীয় পদে কখনো কি হয় না? মূর্ধন্য ন হয় না। তো দুর্নাম, দুর্নাম, তাহলে এটা পূর্বপদ, এটা পরপদ, তাহলে পরপদে কি হয় না? কখনো মূর্ধন্য ন হয় না। এই যে 3 নাম্বার যে রুলসটা। এরপর হলো কি? দুর্নিবার। তা দুর্নিবার শব্দের অর্থ কি, বা এটা ব্যাস বাক্য কি? দুর্নিবার মানে হচ্ছে দুর্নিবারণ। মনে করেন, দুর্নিবার মানে হচ্ছে কি? দুর্নিবারণ। দুর্নিবারণ মানে হচ্ছে কি? রোধ করা শক্ত এমন, মানে রোধ করা কঠিন এমন বুঝায়। কোনো কিছু রোধ করা কঠিন এমন জিনিসকে বলা হয় কি? দুর্নিবার বলা হয়, বা দুর্নিবারণ বলা হয়। তাহলে রোধ করা কঠিন, কি করা কঠিন? রোধ করা কঠিন। দুর্নিবারণ, দুর্নিবার আসছে মূলত দুর্নিবারণ থেকে, দুর্নিবারণ। এই দুর্নিবার, রোধ করা কঠিন এমনকি বলা হয় কি? দুর্নিবার। এটা যেহেতু সমাসবদ্ধ পদ হওয়ার কারণে, বারণ সমাসবদ্ধ পদ হওয়ার কারণে কি হয়নি? এখানে মূর্ধন্য ন হয় নাই, সমাসবদ্ধ পদ হওয়ার কারণে। আর সাধারণত সমাসবদ্ধ পদে কখনো কখনো পূর্ব পদেও হতে পারে, কিন্তু সাধারণত দ্বিতীয় পদে হয় না, তবে কখনো কখনো হতে পারে। দুই একটা ডিফারেন্ট তো আছেই। তার মধ্যে এই দুর্নিবারণ শব্দটা হচ্ছে তার মধ্যে একটা। এটা সমাসবদ্ধ পদ হওয়ার কারণে, এটা সমাস, অর্থাৎ সমাসের মাধ্যমে যদি কোনো পদ নির্ণয় হয় সেখানে কিন্তু মূর্ধন্য ন হয় না। ঠিক আছে, এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, তাই এখানে হয়নি। এরপর যেমন দেখেন, গবেষণা শব্দটি কোন ধরনের উদাহরণ? তো আমরা জানি যে উৎস অনুযায়ী শব্দ, এটা কি রূঢ়ি শব্দ হবে কিনা? দেখেন, তাহলে গবেষণা শব্দটা কোন ধরনের শব্দ? 1 নাম্বার দেয়া আছে কি? রূঢ়ি শব্দ। অপশনে আছে কি শব্দ? রূঢ়ি শব্দ। গবেষণা, মনে রাখবেন শব্দটা। গবেষণা শব্দটি কি শব্দ? রূঢ়ি শব্দ। এটা কি আসলেই রূঢ়ি শব্দ? সেটা আমরা একটু বের করব আর কি, যে গবেষণা শব্দটি কোন ধরনের শব্দ। গবেষণা, এই গবেষণা শব্দটি কি ধরনের শব্দ? এটা কি একটা ক অপশন ছিল, কি শব্দ? রূঢ়ি শব্দ কিনা। তো আপনারা জানেন যে শব্দ হলো প্রধানত 3 প্রকার: উৎসগত শব্দ, গঠনগত শব্দ, অর্থগত শব্দ। উৎসগত দিক থেকে শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। গঠনগত কারণে শব্দ কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। আর অর্থের দিক থেকে শব্দ হলো 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যৌগিক শব্দ। যৌগিক শব্দের বৈশিষ্ট্য কি? যৌগিক শব্দের বৈশিষ্ট্য হচ্ছে এই শব্দগুলো হচ্ছে কি কি জাত হয়? সাধারণত উপসর্গজাত। যেমন আমরা যদি বলি যৌগিক শব্দ এখানে আছে কিনা, এই যে যৌগিক শব্দের বৈশিষ্ট্যটা কি? এটা হলো উপসর্গজাত হতে পারে, অথবা সন্ধির মাধ্যমে এই শব্দ হতে পারে, অথবা প্রত্যয়ের মাধ্যমে এই শব্দ হতে পারে। তাহলে উপসর্গ, সন্ধি, প্রত্যয়ের মধ্যে যে শব্দগুলো গঠিত হয়, তবে কি হয়? অর্থ পরিবর্তন হয় না, অর্থ পরিবর্তন হবে না, অর্থ পরিবর্তন হয় না। যেমন দেখেন, আমি যদি বলি মধু, মধু মানে কি বলেন তো দেখি? মধু কাকে বলা হয়? একটা মিষ্টি জাতীয় দ্রব্য কিনা? মিষ্টি জাতীয় একটা দ্রব্য। এর সাথে যদি একটা প্রত্যয় যুক্ত করি, র প্রত্যয়, তাহলে হয়ে যাচ্ছে মধুর। মধুর মানে কি বলে না? মধুর সম্পর্ক মানে কি? মিষ্টি সম্পর্ক। তাহলে দেখেন, আগে কি ছিল? মধু। তো মধু মানে হচ্ছে মিষ্টি, মিষ্টি জাতীয় দ্রব্য বা মিষ্টি একটা পদার্থ। এর সাথে যখন আমি একটা প্রত্যয় যুক্ত করলাম, র প্রত্যয়, অর্থ কি চেঞ্জ হয়েছে? অর্থ কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? অর্থ কিন্তু চেঞ্জ হয়নি। এরপর যেমন মিতা, খেয়াল করে দেখেন, মিতা যে শব্দটা আছে, মিতা মানে কি? বন্ধু। এর সাথে যদি আপনি আলী যুক্ত করেন, আলী প্রত্যয় যুক্ত করেন, তাহলে কি হয়ে গেল? মিতালি। মিতালি মানে কি? মিতা মানে বন্ধু, আর মিতালি মানে কি? বন্ধুত্ব করে। দেখেন, অর্থ কিন্তু একই রকম থাকতেছে, মানে অর্থ ওই যেটা বন্ধুত্ব করা, ওই বন্ধুত্ব অর্থের মধ্যে কিন্তু সে কিন্তু থাকতেছে। এটা যৌগিক শব্দ। আচ্ছা, আর যৌগরূঢ় শব্দ কোনগুলো?
জগলুরো শব্দ হচ্ছে মূলত যেটা মানে সমাসের মাধ্যমে যেটা হয় আর কি, যে শব্দগুলো সমাসের মাধ্যমে হয় কিন্তু এটা কি হয়, অর্থ পরিবর্তন হয়। এখানে কি হয়, অর্থটা পরিবর্তন হবে, তবে এটার বৈশিষ্ট্য এটা উপসর্গ বা অনুসর্গজাত হতে পারে, প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে হতে পারে, সন্ধিজাত হতে পারে, তবে বেশিরভাগই সমাসবদ্ধ পদ, তবে এটা অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন দেখেন আমরা যদি বলি যে পঙ্কজ, তো খেয়াল করে দেখেন এই পঙ্কজ যে শব্দটা আছে, পঙ্কজ শব্দটা সাধারণত পদ্মের জন্য ব্যবহার হয়, কিন্তু এটা যদি আপনি ব্যাস বাক্য করেন পঙ্কে জন্মে যা, তো পঙ্কে জন্মে যা মানে কি, পানিতে যা জন্মে, নোংরা জায়গায় যা জন্মে, তো পানিতে তো শুধু অনেক কিছুই তো জন্মে, শুধু তোর পদ্ম জন্মে না, পানিতে শাপলা জন্মাতে পারে, শ্যাওলা জন্মে, বিভিন্ন ঘাস লতা পাতা গুল্ম জন্মে, এছাড়া এখানে পানি মাছে বিভিন্ন পোকামাকড় বসবাস করে, বিভিন্ন কিছুই এখানে জন্মগ্রহণ করে, কিন্তু এখানে অর্থ কি যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন দেখেন রাজপুত, রাজপুত, রাজ এবং পুত দুইটা একসাথে যুক্ত করে রাজপুত করেছে, রাজ মানে রাজা, পুত মানে পুত্র, রাজার পুত্র, কিন্তু এখানে রাজপুতরা কি বুঝাচ্ছে, একটা সনাতন ধর্মে একটা কি বুঝাচ্ছে, একটা জাতিকে বুঝাচ্ছে। মহাযাত্রা, তো মহা মানে কি, মহান, বিশেষ, যাত্রা মানে গমন করা, মহান গমন করা মানে কি, যে যাত্রাটা মহান, কিন্তু এখানে মহাযাত্রাটা কিন্তু কি হয়ে যাচ্ছে, এটা ব্যাসবাক্য কি, মহান যে যাত্রা, কিন্তু মহাযাত্রাটা এটা হচ্ছে সাধারণ কর্মধারার সমাস, মহাযাত্রা, মহান যে যাত্রা, সাধারণ কর্মধারা। তো এখানে খেয়াল করে দেখেন যে ওই সাধারণ কর্মধারের মধ্যে কিন্তু রুলসের মধ্যে পড়ে যায়। তো এই মহাযাত্রা যে শব্দটা আছে এটা কি হয়ে যাচ্ছে বলুন তো দেখি, মৃত্যুবরণ করা অর্থ দিচ্ছে, তাহলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এটা। আর সাধিত শব্দ কোনগুলো, সাধিত শব্দ হচ্ছে সাধারণত যেটা আমরা যৌগিক শব্দ হিসাবেও ধরতে পারি আপাতত দৃষ্টিতে, মানে একাধিক শব্দ মিলে যে শব্দগুলো সেটা হচ্ছে সাধিত শব্দ। যেমন দেখেন ঘর, ঘর একটা শব্দ, আর আমি একটা কি, এটাও একটা শব্দ, ঘর মানে তো বুঝি গৃহ, আর আমি তো এটা একটা সর্বনাম পদ, দুইটা শব্দ মিলে হয়ে গেল ঘর আমি, তাহলে এটা হলো সাধিত শব্দ, তাই না, এটা এগুলো হচ্ছে কি সাধিত শব্দ। আর একটা ছিল হচ্ছে রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দের বৈশিষ্ট্য কি, এই রূঢ়ি শব্দগুলো উপসর্গ সন্ধি প্রত্যয়ের মাধ্যমেই গঠিত হবে, তবে এখানে অর্থ পরিবর্তন হবে, অর্থ কি হয়ে যাবে, পরিবর্তন হবে। যেমন দেখেন আপনাদেরকে যদি বলা হয় সেটা হলো কি গবেষণা, তো গবেষণা শব্দটা কিভাবে গঠিত হয়েছে, গো যোগ এসোনা ইকুয়াল সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে গবেষণা, বা প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে এটা কি করা যায়, গঠন করা যেতে পারে। তো এখানে দেখেন গো মানে কি গরু, আর এসোনা মানে হচ্ছে খোঁজা, গরু খোঁজা, দেখেন অর্থ ছিল কি গরু খোঁজা, কিন্তু গবেষণা অর্থ কি, গরু খোঁজা মানে কি করে, গবেষণা মানে অনুসন্ধান করা, চর্চা করা, কোনো কিছু খুঁজে বের করা। দেখেন অর্থের কিন্তু পরিবর্তন কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে এই যে অর্থ পরিবর্তন, এটা হচ্ছে কি শব্দ, রূঢ়ি শব্দের বৈশিষ্ট্য। আরেকটা যদি আমরা খেয়াল করে দেখি, আবার যদি আমরা বলে থাকি পাগ, এখানে যদি আপনারা যদি বলেন যে মণ্ডপ, দেখেন মণ্ডপ, আচ্ছা মণ্ডপ শব্দটা এসেছে মণ্ড থেকে, মণ্ড এর সাথে অপযুক্ত হয়েছে, তাহলে দেখেন মণ্ড মানে কি, মণ্ড হচ্ছে পিষে ফেলা, যেমন আমরা বলি না কাগজের মণ্ড তৈরি করে তারপর সেটাকে কি করা হয়, কাগজে পরিণত করা হয়, অর্থাৎ মানে প্রথমে গাছ বা বাঁশ দিয়ে আগে মণ্ড তৈরি করে নেওয়া হয়, এরপর সেই মণ্ড দিয়ে কাগজ তৈরি করা, মণ্ড মানে কি পিষে ফেলা, কিন্তু মণ্ডপ দ্বারা কি বোঝায়, পূজা অর্চনা একটা স্থান বোঝাচ্ছে। এরপর যেমন দেখেন পাঞ্জাবি, খেয়াল করে দেখেন পাঞ্জাবি, এই যে পাঞ্জাবি যদি বলি খেয়াল করে দেখেন দুইটা অর্থ কি এক, পাঞ্জাবি, তো পাঞ্জাবি শব্দটা এসেছে মূলত পাঞ্জাব, পাঞ্জাবি শব্দটা যদি আমরা বলে থাকি পাঞ্জাবি, তো পাঞ্জাবি শব্দটা যদি বলি এটা এসেছে মূলত পাঞ্জাব থেকে, পাঞ্জাবের সাথে ই প্রত্যয় যুক্ত হয়েছে। তো পাঞ্জাব হলো কি একটা জায়গার নাম, যেটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, পাঞ্জাব প্রদেশ আলাদা আলাদা আছে, তো এটা একটা স্থানের নাম, কিন্তু পাঞ্জাবি দ্বারা কি স্থানকে বোঝাচ্ছে নাকি একটা পোশাককে বোঝায়, পোশাককে বোঝায়, তাহলে যখনই দেখবে যে গঠনের আগের অর্থ পরের অর্থ পরিবর্তন হয়ে গেছে, এটা নামই হবে কি রূঢ়ি শব্দ, আর এটা হলো কি রূঢ়ি শব্দ হবে। আর যেটা হলো কি সাধিত শব্দ, সরি যৌগিক শব্দ, যৌগিক শব্দের বৈশিষ্ট্য হচ্ছে কি যে গঠনের আগের অর্থ পরের অর্থ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না যেভাবেই গঠন করুন না কেন। আর যেটা হচ্ছে কি যৌগিক শব্দ সেটা সমাসের সাহায্যে গঠিত হয়, তখন এটার কি হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে কি হবে, গবেষণাটা তাহলে কি হয়ে যাবে বলেন তো দেখি, গবেষণাটা কোন শব্দ হবে, তাহলে গবেষণাটা হবে রূঢ়ি শব্দ। এরপর দেখেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতাকে, এই যে বাংলা সাহিত্যের যে ইতিহাস বিষয়ক যে গ্রন্থ, এটা দেখেন অসিত কুমার তিনিও লিখেছেন, দীনেশ চন্দ্র সেনও লিখেছেন, সুকুমার রায় লিখেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, কিন্তু সবার আগে কে লিখছে এটা হলো কথা। যেমন আমরা যদি বলি যে বাংলা সাহিত্যের কথা কে লিখেছেন, বাংলা সাহিত্যের রূপে, বাংলা সাহিত্যের রূপ কে লিখেছেন, গোপাল হালদার লিখেছেন। বাংলা সাহিত্যের কথা কে লিখেছেন, শহীদুল্লাহ লিখেছেন।
তাই না? তারপর হচ্ছে বাংলা সাহিত্যের পুরাবৃত্ত, এটা কি লিখেছেন? ওয়াকিল আহমেদ লিখেছেন। এরপর দেখেন বাংলা সাহিত্যের ইতিহাস কে লিখেছেন? সুকুমার সেন লিখেছেন, কাজীদ্দিন মোহাম্মদ লিখেছেন। আবার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, একটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত দিয়ে বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা কে লিখেছেন? শহীদুল্লাহ লিখেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আবার আছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা কে লিখেছেন? অসিত কুমার লিখেছেন, আব্দুল হাই লিখেছেন, আলিয়া হাসান লিখেছেন। এছাড়া দেখেন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ আছে, ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব, এটা কে লিখেছেন? আব্দুল হাই লিখেছেন। তো এই যে বাংলা সাহিত্যে যে বিভিন্ন ইতিহাস বিষয়ক যে গ্রন্থাবলীর নামগুলো যে বললাম, এগুলো খুবই ভালো করে পড়বেন। এগুলো প্রত্যেকটা চাকরি পরীক্ষায় অধিকাংশ চাকরি পরীক্ষায় কিন্তু রিপিট হয়। তো এখানে দেখেন যে বাংলা সাহিত্যে ইতিহাস বিষয়ক যে গ্রন্থগুলো আছে, সেই গ্রন্থগুলো প্রথম যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। এই দীনেশ চন্দ্র সেন তিনি সর্বপ্রথম কি করেছিলেন? বাংলার ইতিহাস বিষয়ক গ্রন্থ লিখেছিলেন। এর আগে দেখেন সুকুমার সেন লিখেছেন, তাই না? বাংলা সাহিত্যের ইতিবৃত্তকে লিখেছেন সুকুমার সেন লিখেছেন। ডক্টর শহীদুল্লাহ অনেক সাহিত্য গ্রন্থ লিখেছেন, এর আগে যে নামগুলো আমি বলেছি আর কি। তাহলে দীনেশ চন্দ্র সেন সবার আগে কি লিখেছেন? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ লিখেছেন। দেবতা থেকে উৎপন্ন এর সঠিক বাক্য সংকোচন কোনটা? যে জিনিসটা দেবতা থেকে উৎপন্ন হয় সেটা কি দৈবিক, নাকি সেটা অধিদৈবিক, নাকি সেটা দৈবাতিক, নাকি সেটা আধি দৈবিক? কোনটি সঠিক উত্তর হবে? আমরা জানি যে দেবতা থেকে উৎপন্ন যে জিনিসটা হয় সেটার বাক্য সংকোচন যদি করা হয়, তাহলে বাক্য সংকোচনটা কি হবে? আধি দৈবিক হবে। সেই বাক্য সংকোচনটা কি হবে? আধি দৈবিক। এই যে এক কথা প্রকাশ, এগুলো আপনারা অবশ্যই বাসায় অবশ্যই বেশি বেশি করে পড়বেন আর কি। এরপর দেখেন ফুলে ফুলে সাজিয়েছি ঘর, তাই না? ফুলে ফুলে সাজিয়েছে ঘর। আচ্ছা, এরকম একটা গান তো আছে না, ফুলে ফুলে সাজিয়েছি এ ঘর, তাই না? ফুলে ফুলে সাজিয়েছি এ হৃদয়, তাই না? এই যে একটা কথা আছে। তো এটা দেখেন ফুলে ফুলে সাজিয়েছে ঘর, খেয়াল করে দেখেন। আপনাদেরকে বলি ভালো করে যে বাংলা ভাষা মানে বাংলা ভাষার ক্ষেত্রে, বাংলা বাক্যের ক্ষেত্রে সাধারণত কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটা সমন্বয় কি হয়? বাংলা বাক্য তৈরি হয়। কর্তা কর্ম দিয়ে হতে পারে, কর্তা ক্রিয়া দিয়ে হতে পারে, কর্ম ক্রিয়া দিয়েও বাংলা বাক্য হতে পারে। তো একটা বিষয় খেয়াল করেন, কারক নির্ণয়ের ক্ষেত্রে আপনি যদি কর্তা এবং ক্রিয়া এই দুইটা পদ যদি চিনেন, তাহলে বাকি কারকগুলো নির্ণয় করাটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এখানে যেমন দেখেন ফুলে ফুলে সাজিয়েছে ঘর, তাহলে দেখেন সাজিয়েছে, এটা হলো কি পদ? ক্রিয়াপদ। এখন এটার কর্তা কি? কর্তা কিন্তু এখানে নাই। ফুলে ফুলে সাজিয়েছে ঘর, কারা ফুলে ফুলে সাজিয়েছে ঘর? তারা ফুলে ফুলে সাজিয়েছে ঘর, সে ফুলে ফুলে সাজিয়েছে ঘর। তাহলে তারা বা সেই বাক্যে কিন্তু কর্তা নাই। তাহলে বাক্যে যদি কর্তা না থাকে, সাজিয়েছে যদি ক্রিয়াপদ থাকে, বাকি যে পদগুলো থাকে এই পদগুলোর নাম হয়ে যায় কি? কর্মপদ। কি পদ হয়ে যায়? কর্মপদ হয়ে যায়। মনে রাখবেন, তাহলে একটা বাক্যের কর্তা এবং ক্রিয়া এই দুটাকে যদি আপনি আলাদা করেন, বাকি যে পদগুলো থাকে সবগুলো হচ্ছে কি পদ? কর্মপদ। এখন এই কর্মপদের ভিতরে কিছু কিছু বিভক্তি থাকতে পারে, প্রত্যয় যুক্ত হতে পারে, অনুসর্গ থাকতে পারে, উপসর্গ থাকতে পারে, সেটা তো ভিন্ন বিষয়। সেই পদগুলো কি হয়ে যায়? কর্মপদ হয়ে যায়। এখন এই কর্মপদ কখনো কখনো করণ হয়, কখনো কর্ম হয়, কখনো অধিকরণও হতে পারে, যে বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। খেয়াল করেন, এই কর্মপদটা দিয়ে যদি কখনো কি বুঝায়? হাতিয়ার বুঝায়, ওই কর্মপদ দ্বারা যন্ত্র বুঝায়, উপকরণ যদি বুঝায়, অথবা যদি বুঝায় কি? মাধ্যম বুঝায়, অথবা সহায়ক যদি বুঝায়। কিসের মাধ্যম, কিসের সহায়ক? সেটা হচ্ছে কাজের, কোনো কাজের হাতিয়ার যদি বুঝায়, তাহলে বুঝেন কর্তা এবং ক্রিয়া ছাড়া বাকি পদগুলো কর্মপদ হয়। কিন্তু ওই কর্মপদ দিয়ে যদি কোনো যন্ত্র, হাতিয়ার, উপায়, মাধ্যম, সহায়ক বুঝায়, তাহলে সেই পদটা, সেই কর্মপদের নাম হয়ে যায়, তখন কি হয়ে যায়? করণ হয়ে যায়। করণ কারক হিসাবে সেটাকে গণ্য করক হয়। আবার এই কর্মপদ দিয়ে যদি কখনো কখনো স্থান যদি বুঝায়, কোনো কাজের স্থান অথবা কোনো কাজের যদি সময় বোঝানো হয়, তখন ওই কর্মপদটাকে কি বলা হয়? অধিকরণ বলা হয়। কি করণ? অধিকরণ। আর ওই কর্মপদ দিয়ে যদি যন্ত্র, হাতিয়ার কোনো কিছুই যদি না বুঝায়, উপায়, সহায়ক, মাধ্যম এটা যদি কোনো কিছু না বুঝায়, স্থান সময় যদি না বুঝায়, তাহলে ওই কর্মপদের নাম হয়ে যায় কি? কর্মপদ। ওটা হয়ে যায় কর্মকারক। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি যেখানে সাজিয়েছি, কি দিয়ে সাজিয়েছি? এই যে ফুল দিয়ে সাজিয়েছি। তো এই যে দেখেন এখানে যে ক্রিয়াপদ আছে সাজিয়েছে, এই যে সাজিয়েছে যে ক্রিয়াপদটি আছে, এই সাজানোর কাজটা করেছে ফুল দিয়ে করেছে। তাহলে ফুলটা কি এখানে কি মাধ্যম কিনা, উপকরণ কিনা? অবশ্যই মাধ্যম বা উপকরণ। যেহেতু ফুলটা এখানে হচ্ছে কি মাধ্যম বা উপকরণ, তাহলে এটা কি হয়ে যাবে? অবশ্যই করণ হয়ে যাবে। ফুলে ফুলে সাজিয়েছে ঘর, তার মানে এই ঘর যে সাজিয়েছে, সাজানোর উপকরণটা কি? মাধ্যম কি? মাধ্যম বা উপকরণটা হচ্ছে কি? ফুল। তাহলে ফুলটা এখানে কি হবে? করণ কারক হবে। আর ফুলে ফুলে
মূল শব্দ হচ্ছে কি ফুল, এর সাথে যেহেতু এ বিভক্তি যুক্ত হয়েছে তাহলে এটা কি হয়ে যাবে সপ্তমী বিভক্তি। তাহলে আশা করা যায় যে এই যে কর্মকারক, করণকারক এবং অধিকরণ কারকের মধ্যে যে একটা ঝামেলা ছিল, আশা করা যায় এই ঝামেলা থেকে আপনারা মুক্ত হয়ে গেছেন আর কি।